হ্যালো এভরিওয়ান, আমার নাম হুমায়ুন কবির। আমি ইংলিশ সেন্টার ফাউন্ডার এবং বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি কলেজ, বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত BAF শাহীন কলেজ কুর্মিটোলার ইংলিশ ভার্জনের ইংলিশ লেকচারার। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত যারা স্পোকেন ইংলিশে দুর্বল তাদের জন্য এই টপিকটা অত্যন্ত কাজে লাগবে। আপনারা দেখেছেন যে যখন আমরা কথা বলি, যখন কেউ প্রশ্ন করে তখন কোনোভাবে আমরা উত্তর করে যেতে পারি, কিন্তু আমরা নিজেরা যখন প্রশ্ন করি তখন অনেকটা ডিফিকাল্টি ফেস করি। এর একটা যৌক্তিক কারণও আছে। আমরা যখন প্রশ্নের উত্তর করি তখন কিন্তু আমরা মাত্র দুইভাবে উত্তর করি, হয় আমরা এটাকে পজিটিভলি মানে অ্যাফার্মেটিভলি উত্তর করি অথবা নেগেটিভলি উত্তর করি। কিন্তু আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু বিভিন্নভাবে প্রশ্নগুলো করা যায়, অনেকগুলো ভাবে প্রশ্ন করা যায়। তো যতভাবে প্রশ্ন করা যায় আজকে প্রত্যেকটারই আমরা একটি করে অ্যাটলিস্ট স্যাম্পল দেখব। আর আমরা আজকে শিখব কিভাবে করে আমরা ইংরেজিতে হাজার হাজার প্রশ্ন নিজেরাই তৈরি করতে পারবো, সেটা যে কোনো টেন্সেরই হোক না কেন বা যে কোনো কোয়েশ্চেনই হোক না কেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করতে চাই এইখান থেকে। আমি আশা করি এগুলি সবই আপনারা পারেন, তথাপিও যারা একদম ধরেন বিগিনার, একদম শুরু থেকে শুরু করতে চান তাদের জন্য থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি আজকে একটু কভার করার চেষ্টা করব। তাহলে প্রথমে এখানে দেখুন আছে আই ডু, আমি করি। আই মানে আমি, ডু মানে হচ্ছে করা। তাহলে আই ডু আমি করি। উই ডু আমরা করি। ইউ ডু তুমি করো। ইউ ডু তোমরা করো। হি ডাজ। আবার এখানে দেখুন চলে আসছে কি ডাজ। কেন ডাজ আসলো? কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন প্রশ্ন আসতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আবার কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, নেম। হি, শি, ইট, নেম। হি, শি, ইট, নেম। এটা মনে রাখুন, আমাদের অনেক জায়গাতে এটা কাজে লাগবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন এখানে হয়েছে ইএস যুক্ত হয়েছে, তবে সব জায়গায় কিন্তু ইএস যুক্ত হয় না। কোথাও কোথাও ইএস যুক্ত হয়, কোথাও কোথাও এস যুক্ত হয়। এখন এখানে আপনারা আরেকটা প্রশ্ন করতে পারেন, কোথায় এস যুক্ত হয় আর কোথায় ইএস যুক্ত হয় সেটা আমি বুঝবো কী করে? যেমন ধরুন এখানে যদি বলা হতো, এখানে আছে ইট, এখন আমি যদি বলি সে খায় তাহলে হবে হি ইটস। এখানে এস যুক্ত হলো, হি ইটস। সে খায়, হি ইটস। তাহলে এখানে এস যুক্ত হলো, আর এখানে হি ডাজ, সে করে, এখানে ইএস যুক্ত হলো। প্রশ্ন হচ্ছে কোথায় এস যুক্ত হয় আর কোথায় ইএস যুক্ত হয় সেটা আমি কি করে জানবো? এটা আপনারা একটু মুখস্থ রাখতে পারেন। এস, ডাবল এস, সিএইচ, এসএইচ, এক্স ও জেড যখন ভার্বের শেষে থাকে তখন তার সাথে ইএস যুক্ত হয়, অন্যথায় এস যুক্ত হয়। তো এখানে দেখুন শেষে আছে টি, তাহলে এখানে তো এস বা ডাবল এস বা এক্স ও জেড এগুলো কিছু নাই, তাহলে এখানে কি হবে? এখানে এস যুক্ত হবে। যাই হোক, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে একটু পজ দিয়ে আপনারা এই জায়গাটুকু একটু মুখস্থ করে নেন। আমি যে দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি, ইট, নেম, এই জিনিসটা খুবই কাজে লাগবে। আর কোথায় এস যুক্ত হবে আর কোথায় ইএস যুক্ত হবে, এস, ডাবল এস, সিএইচ, এসএস, এক্স ও জেড এগুলো যদি ভার্বের শেষে থাকে তাহলে ইএস যুক্ত হবে, অন্যথায় এস যুক্ত হবে। চলুন আর একটু আগে। তাহলে সে করে, শি ডাজ। ইহা করে, ইট ডাজ। তারা করে, দে ডু। অর্থাৎ সবগুলো পার্সন দিয়ে আমরা এই ভার্বগুলোকে একটু পড়ার চেষ্টা করলাম। স্পোকেনে আপনারা খেয়াল করবেন যে আমরা কিন্তু বুঝি অনেক সময়, আবার আমরা মনে মনে সেটাকে তড়িয়েও করতে পারি, কিন্তু আমাদের মুখে চটজলদি কথা বেরিয়ে আসে না। এইটার একটা কারণ আছে। কারণটা হলো যে আমাদের তো ইংরেজিতে কথা বলার তেমন কোথাও প্র্যাকটিস হয় না। যে জন্য আপনারা যখন বিগিনার শিখছেন তখন প্রচুর পরিমাণে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে অটোমেটিকলি চলে আসবে। যখন ডু দিয়ে এটা পড়া শেষ হয়ে গেল তখন আপনারা ইট দিয়ে পড়বেন, অর্থাৎ আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও। বাই দ্য ওয়ে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, দুইটা কিন্তু একই। তারপরে হি ইটস সে খায়, শি ইটস সে খায়, ইট ইটস ইহা খায়, দে ইট তারা খায়। দ্রুত পড়বেন। তারপরেরটা গো, গো মানে যাওয়া। তাহলে আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও। হি গোজ সে যায়, শি গোজ সে যায়, ইট গোজ ইহা যায়, দে গো তারা যায়। এভাবে করে আপনারা আরও ভার্ব, আপনারা যে কোনো গ্রামার বইতে অনেক ভার্ব পাবেন।
আমি এখানে 5টা ভার্ব লিখেছি, এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিসটা যখন হয়ে গেল, এবারে আসুন আমরা এখানে প্রেজেন্ট সিম্পলের একটা এক্সাম্পল লিখেছি, এটা পাস্ট সিম্পলের, এখানে ফিউচার সিম্পলের বাকিগুলো লিখে নেই। আর সাধারণত আমাদের বাস্তবিক জীবনে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এই 3টা টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর বাইরে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলোও ব্যবহৃত হয়। তবে এইগুলো, এই সিম্পলগুলো, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল এগুলো ব্যবহৃত হয় সবচেয়ে বেশি, সেজন্য এগুলো এখানে লিখেছি। এবার চলুন আমরা সিম্পল যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলোর একটা ধরন দেখার চেষ্টা করি, তারপরে আমরা রিয়েলিস্টিক কোয়েশ্চেনে যাব, মানে যত ধরনের প্রশ্ন হয়। যেমন ধরুন এখানে লিখেছি আই ডু, বাংলা হচ্ছে আমি করি। আই ডোন্ট ডু, আমি করি না। এখানে আবার এই ডোন্ট কোথা থেকে আসলো? প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলে কোনো অক্সিলারি ভার্ব দেয়া থাকে না, বাকি সবগুলো টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দেয়া থাকে। অর্থাৎ আমরা যদি টোটাল প্রকারভেদটাকে 12টা ধরি, আসলে এগুলো প্রকারভেদ না, টেন্স মূলত 2 প্রকারই, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এর বাইরে আর কোনো প্রকার হয় না। তারপরে হয় আসপেক্ট, মানে দিক, অর্থাৎ টোটাল দিকগুলো বা আসপেক্টগুলো বা বৈশিষ্ট্যগুলো যদি ধরি তাহলে আমরা 12টা পাই, মানে প্রেজেন্ট 4টা, পাস্ট 4টা, ফিউচার 4টা, টোটাল 12টা। এই 12টার মধ্যে শুধু প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, আর বাকি সবগুলোতে অক্সিলারি ভার্ব দেয়া থাকে। যেখানে অক্সিলারি ভার্ব দেয়া আছে সেইটাকে নেগেটিভ করা বা ইন্টারোগেটিভ করা খুবই সহজ, কারণ ওই অক্সিলারি ভার্বের সাথে নট আর অক্সিলারি ভার্বটাকে সামনে এনে দিলেই কিন্তু প্রশ্ন করা হয়ে যায়। কিন্তু যেখানে থাকে না সেখানে আমাদেরকে ধার করে নিয়ে আসতে হয়। প্রেজেন্ট সিম্পলে আমরা 2টা আনি, একটা হচ্ছে ডু আর একটা হলো ডাজ। তো কোথায় ডু ব্যবহার করি আর কোথায় ডাজ ব্যবহার করি? যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহার করি, আর যদি অন্য যে কোনোটা হয় তাহলে আমরা সেখানে ডু ব্যবহার করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, শি, ইট, নেম, এটা আমি আগেই বলেছি। তাহলে আই ডু, আমি করি। আই ডোন্ট ডু, আমি করি না। ডু আই ডু, আমি কি করি? ডোন্ট আই ডু, আমি কি করি না। তাহলে এটাকে একটু দ্রুত পড়ুন। আই ডু, আমি করি। আই ডোন্ট ডু, আমি করি না। ডু আই ডু, আমি কি করি। ডোন্ট আই ডু, আমি কি করি না। এবারে এগুলো দিয়ে পড়েন। আয়ের পরে পড়েন উই, মানে উই ডু আমরা করি, উই ডোন্ট ডু আমরা করি না। ডু উই ডু আমরা কি করি, ডোন্ট উই ডু আমরা কি করি না। এভাবে করে ইউ ইউ পড়েন। হি এর সময় হি ডাজ, সে করে। হি ডাজেন্ট ডু, সে করে না। ডাজ হি ডু, সে কি করে। ডাজেন্ট হি ডু, সে কি করে না। এখন হি, শি, ইট, নেম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এগুলোতে ডাজ হবে। এগুলো কিন্তু চট করে আপনার মুখে চলে আসবে না, এই জন্য প্র্যাকটিস করতে হবে। প্রথমে কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন যে অটোমেটিকলি কোথায় ডাজ হয়, কোথায় ডু হয়, এগুলো চলে আসবে। আর যদি আপনি শুধু বোঝেন, বুঝলে কিন্তু আপনার স্পোকেনে কথা বের হবে না। আমি অনেক লোককে দেখেছি অনেক ভালো ইংরেজি জানে, কিন্তু যখন কথা বলতে আসে তখন কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না। এটার কারণ হলো জড়তা। আর আমাদের বাস্তব জীবনে ইংরেজি কোথাও ব্যবহার করার তেমন কোনো স্কোপ নাই। সেজন্য আপনি যখন প্র্যাকটিস করছেন তখন অনেক বেশি ভাষায় দ্রুত পড়বেন। পড়লে কি হবে, এগুলো অটোমেটিকলি মুখ থেকে বের হবে। যাই হোক, এবারে আমরা পাস্ট সিম্পলটা দেখি। দেখুন, আমি করেছিলাম, তার মানে আই ডিড, আমি করেছিলাম। আই ডিডন্ট ডু। আর পাস্ট সিম্পলে শুধু একটাই আসে, সেটা হলো ডিড। এটা যে কোনো পার্সনের বেলায়, অর্থাৎ আই, উই, হি, শি, ইট, দে, যাই হোক এরপরে ডিড হবে। তাহলে আই ডিড, আমি করেছিলাম। আই ডিডন্ট ডু, আমি করিনি। ডিড আই ডু, আমি কি করেছিলাম। ডিডন্ট আই ডু, আমি কি করিনি। এটা হলো। এবারে আমরা এই পার্সনগুলো দিয়ে আবার পড়ব। হ্যাঁ, যেমন উই ডিড, আমরা করেছিলাম। উই ডিডন্ট ডু, আমরা করি নাই। ডিড উই ডু, আমরা কি করেছিলাম। ডিডন্ট উই ডু, আমরা কি করি নাই। ঠিক এইভাবে করে সবগুলো, যেমন হি ডিড, সে করেছিল। হি ডিডন্ট ডু, সে করে নাই। ডিড হি ডু, সে কি করেছিল। ডিডন্ট হি ডু, সে কি করে নাই। এভাবে করে প্রত্যেকটা আমরা এটা দিয়ে আবার পড়ব। কেন পড়ছি, এগুলো তো সবই পারি, তারপরও কেন পড়ছি কারণ আমাদের যে জিহ্বা, টাং, এইটার টাং টুইস্টারের মতো কাজ করবে, খুব দ্রুত এটা কাজ করবে। তখন কি হবে, চট করে আমাদের মুখ থেকে কথা বের হবে। ওকে, তারপরে আসুন ফিউচার সিম্পল। যেমন আমি করব, আই উইল ডু, আমি করব না। আই ওন্ট ডু, উইল আর নট মিলে হয় ওন্ট। তারপরে আমি কি করব, উইল আই ডু, আমি কি করব না। ওন্ট আই ডু। আবার এগুলো দিয়ে পড়বেন। উই উইল ডু, আমরা করব। উই ওন্ট ডু, আমরা করব না। উইল ইউ ডু, আমরা কি করব। ওন্ট ইউ ডু, আমরা করব না। এগুলোর পরে আবার এগুলো চেঞ্জ করে পড়বেন। যেমন
আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। এরকম করে আপনারা ভার্বের সংখ্যা আরও বেশি নিতে পারেন। আমি এখানে 5টা নিয়েছি, আপনি 10টা দিয়ে পড়তে পারেন, 20টা দিয়ে পড়তে পারেন। এগুলো কি করবে, আপনাকে স্পিড আপ করবে, মানে যে কোনো মুহূর্তে আপনার ভিতর থেকে অটোমেটিকলি কথা চলে আসবে। তো যাই হোক, এই কাজগুলো যখন কমপ্লিট হলো, এরপরে আপনারা পরবর্তীতে WH ওয়ার্ড দিয়ে যে প্রশ্ন করার ধাপটা, সেখানে আমরা প্রবেশ করব। তবে একটা রিকোয়েস্ট, আপনারা এগুলো পারেন ধরেই ওখানে চট করে চলে যাবেন না। তাহলে হবে কি, আপনার ওই যে ইংলিশ ভাষাটা কিন্তু বাংলা ভাষা থেকে প্রায় 1.5 গুণ ফাস্ট, যে কারণে আপনাকে একটু দ্রুত কথা বলতে হবে। সেই দ্রুততার যে প্র্যাকটিস, সেটা কিন্তু হবে না। আর হঠাৎ করেই আপনার মুখ থেকে চট করে কথা বের হয়ে আসবে না যদি আপনি এগুলো প্র্যাকটিস না করে দেন। এবারে দেখুন, অনেকগুলো WH ওয়ার্ড আছে, যেমন ওয়াট কি। আমি কি বানানটা এখানে একটা বিতর্ক আছে, অনেকে দীর্ঘ ইকার দিয়ে লেখাটা পছন্দ করেন, তবে প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের একটা চমৎকার আলোচনা আছে, আমি টাইম আর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের মতে দীর্ঘ ইকার দিয়ে কী লেখার কোনো অর্থ নাই, মানে কি বা কিভাবে এগুলো দীর্ঘ ইকার দিয়ে লেখার কোনো দরকার নাই, এগুলো রস্যি ইকার দিয়ে লিখলেই হয়। সেজন্য আমি এখানে রস্যি ইকার দিয়ে লিখেছি। আপনারা চাইলে দীর্ঘ ইকার দিয়ে কেউ যদি লিখতে চান লিখতে পারেন। অনেকে বলেন যে এই কিটা আপনার এখানে ঠিক আছে, আর যেটা আমি কি করি জানতে চাই সেটা দীর্ঘ ইকার দিয়ে হয়। প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খানের মতে এটা শুদ্ধ না, দুইটাই রস্যি, কারণ আমরা একই শব্দ বিভিন্নভাবে ব্যবহার করি। যেমন ধরুন, সে আমাকে 10 টাকা ধার দিয়েছিল, আর দাতে ধার দাও, তাহলে একটা হলো লোন দেয়, আরেকটা হলো শার্পেন করা। বানান কিন্তু একই, উচ্চারণও একই। তাহলে কোথায় কিভাবে ব্যবহৃত হয় এটার উপরে ডিপেন্ড করে হলো মিনিংটা। তা ওনার মতে ভাষা হচ্ছে ম্যাটাফরিক্যালি ব্যবহৃত হয়, ভাষা যা লেখা আছে ওইটা দিয়ে ওইটাই বোঝায় তা কিন্তু না। তাহলে কি দুইটা লেখার কোনো দরকার নাই, একটা দিয়ে কাজ চলবে। পরের আমি সেই বিতর্কে যাচ্ছি না। হোয়াট মানে কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়াই কেন, হাউ কিভাবে, হোম কাকে, আচ্ছা হু কে, হু কারা, হুইচ কোন, হোস কার, হাউ মেনি কত সংখ্যক, হাউ মাচ কত পরিমাণ, হাউ লং কত সময়, হাউ ওফেন কত ঘন ঘন, হাউ ফার কত দূর, হাউ কাম কিভাবে। এখন এগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। বাক্য তৈরি করাটা কত সহজ দেখুন। আমরা যদি এখান থেকে যাই, আমি করি আই ডু, আমি করি না আই ডোন্ট ডু, আমি কি করি ডু আই ডু, আমি কি করি না ডোন্ট আই ডু। এবার এই WH ওয়ার্ড যতগুলো আছে সবগুলো কিন্তু এই 3 আর 4 নাম্বার সেন্টেন্সটার সামনে আসবে। অর্থাৎ আমি কি করি, তাহলে আমি কি করব, হোয়াট ডু আই ডু। আমরা একটা ভুল এখানে করি, সেটা হলো আমরা সরাসরি 1 নাম্বারটা দিয়ে দিই, আমরা বলি কি হোয়াট আই ডু। তাহলে কিন্তু প্রশ্ন হলো না। প্রশ্ন করতে হলে আপনাকে এই 3 আর 4-এর সামনে এনে এই WH ওয়ার্ডগুলো বসাতে হবে। চলুন আমরা বসাই। আমি কি করি, হোয়াট ডু আই ডু। আমি কি করি না, হোয়াট ডোন্ট আই ডু। আমি কখন করি, ওয়েন ডু আই ডু। আমি কখন করি না, ওয়েন ডোন্ট আই ডু। আমি কোথায় করি, ওয়্যার ডু আই ডু। আমি কোথায় করি না, ওয়্যার ডোন্ট আই ডু। আমি কেন করি, ওয়াই ডু আই ডু। আমি কেন করি না, ওয়াই ডোন্ট আই ডু। আমি কিভাবে করি, হাউ ডু আই ডু। আমি কিভাবে করি না, হাউ ডোন্ট আই ডু। আমি কাকে করি, প্রশ্ন হয় না। আমি কাকে করি, প্রশ্ন হয় না। আমি কার সাথে করি, আমি কার সাথে যাই, আমি কার সাথে কলেজে যাই, প্রশ্ন হয়। তাহলে এর সাথে আমরা একটা প্রেপোজিশন লাগিয়ে দিতে পারি। আমরা বলতে পারি উইথ হোম ডু আই গো টু কলেজ। আমি কার সাথে কলেজে যাই, আমি কার সাথে কাজটি করি, মানে ব্যবসাটি করি বা যে কোনো কাজ করি। তাহলে উইথ হোম ডু আই গো টু, উইথ হোম ডু আই ডু দ্য বিজনেস হতে পারে। উইথ হোম ডু আই ডু, আমি কার সাথে করি। এখন এখানে আরেকটা সিম্পল জিনিস আছে, এখানে আমি যদি অ্যাড না করি তাহলেও হয়, কারণ আমরা একদম বেসিক লেভেল থেকে কথা বলছি। সেটা হলো আধুনিক গ্রামারে সাধারণত প্রেপোজিশন দিয়ে সেন্টেন্স শুরু হয় না। তাহলে আমরা প্রেপোজিশনটাকে শেষে পাঠিয়ে দিতে পারি। আমরা বলতে পারি হোম ডু আই ডু দ্য বিজনেস উইথ। এখন আরেকটা জিনিসও আছে, এই যে হোমটা এটা একটা অবজেক্টিভ ফর্ম। এই অবজেক্টিভ ফর্ম দিয়েও আধুনিক ইংলিশে বাক্য তৈরি হয় না।
এই হোমটা হয়ে যায় হু। তাহলে আমরা বলতে পারি হু ডু আই ডু দ্য বিজনেস উইথ, এরকমভাবে বলতে পারি। তবে যারা বিগিনার তারা যদি বলেন উইথ হোম ডু আই ডু দ্য বিজনেস, একদম হবে না তা কিন্তু না। বলছি যে আধুনিক সময়ে এসে প্রেপোজিশন দিয়ে বাক্য শুরু হয় না, এটাকে শেষে পাঠিয়ে দেওয়া হয়। যেমন ধরুন ওয়েয়ার আর ইউ ফ্রম, ফ্রমটাকে শেষে পাঠিয়ে দেওয়া হলো। আর অবজেক্টিভ ফর্ম দিয়ে বাক্য তৈরি হয় না, অবজেক্টিভ ফর্মটাকে সাবজেক্টিভ ফর্ম ধরে করা হয়, মানে হোম না ধরে হু ধরা হয়। তবে গ্রামাটিক্যালি আপনি যদি উইথ হোম দিয়ে করেন ভুল হবে না। ওকে, আরেকটু আগে। এবার কে করে, এইটা কিন্তু আর এইভাবে করে যাবে না। অর্থাৎ আমরা যদি বলি সে করে, তাহলে কি বলেছিলাম, হি ডাজ। এই কে, এই কেটা হুটা এটাও সাবজেক্ট হিসেবে কাজ করে, যার জন্য এখানে সে করে হি ডাজ, আর কে করে হবে হু ডাজ। সে করে না বললে যেমন হতো হি ডাজেন্ট ডু, তাহলে কে করে না, হু ডাজেন্ট ডু। আচ্ছা, কারা, হু মানে কে, হু মানে কারা। তাহলে আমি যদি বলি কারা করে, তাহলে দে এর বেলায় যেমন হয়েছিল তারা করে দে ডু, তারা করে না দে ডোন্ট ডু। অনুরূপভাবে কারা করে হু ডু, কারা করে না হু ডোন্ট ডু। এই দুটো একটু আলাদা হলো। কি হলো, কে করে হু ডাজ, কে করে না হু ডাজেন্ট ডু। কারা করে হু ডু, কারা করে না হু ডোন্ট ডু। একটু আলাদা, আগেরগুলোর মতো না। আগেরগুলো সব 3 আর 4 নম্বরে এসে বসেছিল। এখন হু এর ক্ষেত্রে এই দুইটা যেহেতু সরাসরি সাবজেক্ট হিসেবে বসে, তখন আপনারা হিকে মনে রাখেন আর দেকে মনে রাখেন। কে এর ক্ষেত্রে হবে সে, আর কারার ক্ষেত্রে হবে তারা। অর্থাৎ এই দুইটা যদি আপনারা মনে রাখেন, তাহলে এই দুইটা যেভাবে ব্যবহৃত হয়, হু মানে কে, সে এর সাথে মিলে বসবে, মানে সে করে হি ডাজ, সে করে না হি ডাজেন্ট ডু। অনুরূপভাবে কে করে হু ডাজ, কে করে না হু ডাজেন্ট ডু। তারা করে দেই ডু, তারা করে না দেই ডোন্ট ডু। কারা করে হু ডু, কারা করে না হু ডোন্ট ডু। আচ্ছা, আরেকটু আগে। এরপরে দেখুন কোন, আমি কোন করি, প্রশ্ন হয়, প্রশ্ন হয় না। আমি কোন কাজটি করি, এইটা হয়। তাহলে উইচ ওয়ার্ক ডু আই ডু। আমি কোন খেলাটি খেলি, উইচ গেম ডু আই প্লে, এরকম হয়। তাহলে উইচ, শুধু উইচ দিয়ে প্রশ্ন হচ্ছে না। তাহলে এখানে আমরা একটা নাউন বসিয়ে প্রশ্ন করতে পারি। যেমন তুমি কোন কলেজে পড়ো, আমরা বলতে পারি উইচ কলেজ ডু ইউ গো টু, তুমি কোন কলেজে যাও বা কোন কলেজে পড়ো, একই কথাই প্রকাশ পাবে। তাহলে উইচ ওয়ার্ক ডু আই ডু, উইচ ওয়ার্ক ডোন্ট আই ডু, মানে আমি কোন কাজটা করি না। আবার কার, কারের ক্ষেত্রে একই জিনিস, আমি কার কাজটা করি, এটা হয়। আমি কার করি, কোনো প্রশ্ন হয় না। তাহলে আমি কার কাজটা করি, হোজ ওয়ার্ক ডু আই ডু, মানে হোজ এরপর একটা, এখানে আমরা একটা নাউন দিয়ে দিব, ওয়ার্ক দিলাম ধরেন, তাহলে হোজ ওয়ার্ক ডু আই ডু, আমি কার কাজটা করি না, হোজ ওয়ার্ক ডোন্ট আই ডু। এবারে দেখুন হাউ ম্যানি মানে হলো কত সংখ্যক, এটা সংখ্যাবাচকের ক্ষেত্রে যেটাকে গণনা করা যায়, সেই ক্ষেত্রে আমরা হাউ ম্যানি ব্যবহার করব। যেমন ধরা যাক তোমার কয়টা বই আছে, তাহলে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কয়টা বই আছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। আমরা কিভাবে মেলাবো, যেমন ধরুন তোমার আছে, আমরা যদি লিখি এখানে তোমার আছে, তোমার আছে ইংরেজি কি ইউ হ্যাভ, তোমার নাই তাহলে ইউ ডোন্ট হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ। তোমার কি আছে, তাহলে ডু ইউ হ্যাভ, প্রশ্নবোধক চিহ্ন। তোমার কি নাই, তাহলে ডোন্ট ইউ হ্যাভ। আচ্ছা, এখন একটা প্রশ্ন করতে পারেন এখানে, সেটা হচ্ছে যে হ্যাভের পরে যদি নট দিয়ে দিতাম তাহলে হতো না, হতো, বাট শুনতে ভালো শুনে যেত না। যেমন তোমার আছে ইউ হ্যাভ, তোমার নাই ইউ হ্যাভেন্ট। এখন এরপরে আমরা সাধারণত প্রত্যাশা করি কি, এরপরে কি, ইউ হ্যাভেন্ট, মানে এটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে, ব্রিটিশ ইংলিশে এটা হয়, বাট আমেরিকানরা এইভাবে ব্যবহার করে না। আমেরিকানরা এইভাবে ব্যবহার করে ইউ ডোন্ট হ্যাভ। এইখানে একটু এটা কিন্তু লজিক্যালি এটা একটু বেশি সঠিক বলে মনে হয়, যদিও বেশি সঠিক কম সঠিক বলতে কিছু না, যে আমি যদি হ্যাভেন্ট বলি তাহলে কাটা যাবে কি না, না কাটা যাবে না, ওইটাও রাইট।
বাট এইটা দেখেন আমরা যখন নেগেটিভ করি প্রেজেন্ট সিম্পলে তখন কি করি, একটা অক্সিলারি ভার্ব আনি। এখানে কিন্তু সেই অক্সিলারি ভার্বটা আছে, ইউ ডোন্ট হ্যাভ। এই হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব, ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব। তো সেই অর্থে এইভাবে করলে এটা বেশি সুন্দর হয়। আর আমরা আজকালকার দিনে কিন্তু এই স্ট্রাকচারটাই বেশি ব্যবহার করি। ভাষা কিন্তু সবসময় চলমান, নদীর মতো স্রোতস্বিনী, এটা কিন্তু সবসময় চলমান। তো হ্যাভেন্ট আর কেউ ব্যবহার করে না। তারপরে ডু ইউ হ্যাভ, এটাকে যদি আপনি বলেন হ্যাভ ইউ তাহলেও হবে, কিন্তু আপনি বলতে পারেন ডু ইউ হ্যাভ। তারপরে ডোন্ট ইউ হ্যাভ। আচ্ছা, এবারে আমি যেটাতে ছিলাম, তোমার কতগুলো বই আছে, কত সংখ্যক বই আছে আর কি, যেহেতু বই গণনা করা যায়, তাহলে হাউ ম্যানি এটার পরে আমরা ওই নাউনটা লাগিয়ে দিই, মানে বুকস, হাউ ম্যানি বুকস, তারপরে ডু ইউ হ্যাভ, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। সেই একইভাবেই কিন্তু এই 3 আর 4 নাম্বারের সামনে যেভাবে করে এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো বসছে, একইভাবে এখানেও বসছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বই আছে। এবারে হাউ মাচ কোথায় বসাবো, যেটাকে আমরা গণনা করতে পারি না, আনকাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না, কাউন্টেবল না সেটাকে। যেমন হাউ মাচ ইজ দিস ওয়াচ, এই ঘড়িটার দাম কত, এভাবে করে আমরা বলতে পারি হাউ মাচ। যদিও টাকা আমরা গণনা করতে পারি, বাট এই ক্ষেত্রে এটা আনকাউন্টেবল হিসেবে বসে। অর্থাৎ সবসময় যে একদম লজিক দিয়ে আমরা মিলাতে পারি সব কিছু ভাষায় তা কিন্তু না, কারণ ভাষা কিন্তু লজিক্যাল না, ভাষা হচ্ছে আরবিট্রারি মানে হচ্ছে কি কিছুটা খেয়ালি আর কি, তার এরকম মনে হয়, তাই এটাকে সবসময় লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না। এখন যে আমরা পানির কথা বলি, তোমার কতটুকু পানি আছে, বা এই বোতলে কতটুকু পানি আছে, যদি আমরা এটা বলতে চাই তাহলে আমরা বলবো হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি। তারপরে আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ ইন দিস বটল, অথবা আমরা এভাবে বলতে পারি ইজ দেয়ার ইন দিস বটল, এভাবে করে বলতে পারি হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি, ডু ইউ হ্যাভ ইন দিস বটল, মানে আমরা এখানে ইউটাকে সাবজেক্ট করলাম, আর যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেখানে আবার দেয়ার ব্যবহার করি আমরা, সে অর্থে আমরা বলতে পারি হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দিস বটল, এই বোতলে কতটুকু পানি আছে। আচ্ছা, এরপরে দেখুন হাউ লং, কত সময়। তাহলে হাউ লং আমি বলতে পারি আমার কত সময় তোমার জন্য অপেক্ষা করা উচিত, বা তোমার জন্য আমি অপেক্ষা করব। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে ধরুন শুড আই ওয়েট ফর ইউ, হাউ লং শুড আই ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য কতটুকু সময় অপেক্ষা করব। কিভাবে করলাম, ধরুন আমার অপেক্ষা করা উচিত বা আমি অপেক্ষা করব, তাহলে আই শুড ওয়েট, হ্যাঁ, আর আমি অপেক্ষা করব আই উইল ওয়েট বলতে পারতাম, কিন্তু উইলটা খুবই আনন্যাচারাল মনে হবে, এভাবে করে কেউ বলে না, সেই জন্য আমরা উইলে যাচ্ছি না, আমাদের এখানে বলতে হবে শুড, অথবা ব্রিটিশরা বলে শ্যাল, আমেরিকানরা বলে শুড, ব্রিটিশরা বলে শ্যাল, আপনি শ্যালও বলতে পারেন, হাউ লং শ্যাল আই ওয়েট ফর ইউ। বাট আজকালকার দিনে আমেরিকান ইংলিশটাই বেশি প্রচলিত বা মানুষ বেশি ফলো করে আর কি, বাট শ্যাল বললে হবে। তবে উইলটা খুবই আনন্যাচারাল হবে, উইল দিয়ে কেউ বলে না, ব্রিটিশরাও বলে না, আমেরিকানরাও বলে না। বাট এবার যেখানে ছিলাম আমরা পদ্ধতিটা বোঝার চেষ্টা করছি, যেভাবে করে আমরা বলবো সেটা হলো যে আমার অপেক্ষা করা উচিত, তাহলে আই শুড ওয়েট, আমার অপেক্ষা করা উচিত না, আই শুডেন্ট ওয়েট। আমার কি অপেক্ষা করা উচিত, শুড আই ওয়েট, আমার কি অপেক্ষা করা উচিত না, শুডেন্ট আই ওয়েট। এবারে আমরা বসাবো হাউ লং, কত সময়, হাউ লং, তাহলে শুড আই ওয়েট, আমার কত সময় অপেক্ষা করা উচিত। অর্থাৎ আবার সেই 3 নাম্বার আর 4 নাম্বারের আগেই কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ড যাচ্ছে। এবার হাউ অফেন, কত ঘন ঘন, মানে কত ফ্রিকুয়েন্টলি কোনো একটা কাজ করা হয়। তাহলে হাউ অফেন, ধরা যাক তুমি সিনেমা দেখতে যাও বা তুমি থিয়েটারে যাও, তাহলে আমরা বলতে পারি ইউ গো টু সিনেমা বা ইউ গো টু থিয়েটার। আচ্ছা, এবার ইউ গো টু থিয়েটারকে নেগেটিভ করি, ইউ ডু নট গো টু থিয়েটার, অথবা ইউ ডোন্ট গো টু থিয়েটার। তুমি কি থিয়েটারে যাও, ডু ইউ গো টু থিয়েটার, তুমি কি থিয়েটারে যাও না, ডোন্ট ইউ গো টু থিয়েটার। এবারে আমরা জাস্ট এইটাকে সামনে বসিয়ে দিব, মানে কি বলবো, হাউ অফেন, কত ঘন ঘন, ডু ইউ গো টু দ্য থিয়েটার বা ডু ইউ গো টু সিনেমা,
তুমি কত ঘন ঘন সিনেমা দেখতে যাও বা কত ঘন ঘন থিয়েটার দেখতে যাও। এবারে দেখুন হাউ ফার মানে কত দূর। ওকে, হাউ ফার, ধরা যাক আমি বলছি ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কত, তাহলে আমি এখানে বললাম ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব কত। তাহলে আমি যদি এটাকে প্লেন সেন্টেন্স হিসেবে বলি তাহলে আমি বলতে পারি যে ঢাকা ইজ ফার ফ্রম রাজশাহী, মানে ঢাকা রাজশাহী থেকে দূরে। এবারে ঢাকা ইজন্ট ফার ফ্রম রাজশাহী, ঢাকা রাজশাহী থেকে দূরে না। ইজ ঢাকা ফার ফ্রম রাজশাহী, ঢাকা কি রাজশাহী থেকে দূরে? তারপর ইজন্ট ঢাকা ফার ফ্রম রাজশাহী, ঢাকা কি রাজশাহী থেকে দূরে নয়। এইবারে আমরা এটা বসাবো হাউ ফার, কত দূর। তাহলে হাউ ফার ইজ ঢাকা ফার ফ্রম রাজশাহী, তাহলে ঢাকা রাজশাহী থেকে কত দূর। আবারও সেই 3 নাম্বার আর 4 নাম্বারের সামনে এনে আমরা এই WH ওয়ার্ডগুলো বসাচ্ছি। এবার এই লাস্ট এক্সপ্রেশনটা দেখুন, হাউ কাম, কিভাবে। এটা অত্যন্ত দারুণ একটা ইংলিশ। আপনারা দেখবেন প্রায়শই মানুষ বলে হাউ কাম, কিভাবে। অর্থাৎ এই কিভাবে মানে কিন্তু শুধু হাউ না, এই হাউ কাম আর হাউ এটা কিন্তু একই রকম না। হাউ কামের মানে কি, ধরা যাক আমি কাউকে বলছি যে তুমি কি ডিজাইনটা কমপ্লিট করেছো, সে বলল যে কিভাবে, আপনি তো আমাকে স্যাম্পলই দেন নাই। তাহলে এখানে সে একটা বিস্ময় বা সে যে করবে, কিভাবে করবে, হ্যাঁ, সেই জিনিসটাকে হাউ কাম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সে বলতে পারে হাউ কাম আই ডু দিস, আমি কিভাবে করতে পারি। তাহলে আমরা বলতে পারি এখানে হাউ, যদি আমরা বলতাম ক্যান তারপরে আই ডু দিস, তাহলে আমি কিভাবে করতে পারি, হ্যাঁ, আমি এটা কিভাবে করতে পারি। আপনি যেহেতু আমাকে ডিজাইনই দেন না, অ্যাজ ইউ ডিডেন্ট গিভ মি দ্য ডিজাইন, হাউ ক্যান আই ডু দিস, আমি এটা কিভাবে করতে পারি, মানে আমি কিভাবে করব। এই ক্যানের পরিবর্তেই এইখানে বসানো হয় কাম। এই জন্যই এই হাউ কামের পরে একটা প্লেন অ্যাসার্টিভ সেন্টেন্স বসে, এটার পরে হাউ কামের পরে আর কোনো অক্সিলারি ভার্ব বসে না, কারণ কাম শব্দটা ক্যান এর পরিবর্তে বসে। ক্যান নিজেই একটা অক্সিলারি ভার্ব, মডাল, যার কারণে যেহেতু সে নিজেই মডাল, কাম এর পরে আর কোনো অক্সিলারি দরকার হয় না। তাহলে হাউ কাম আই ডু দিস, আপনার মনে হতে পারে যে হাউ কাম ডু আই ডু দিস কেন হলো না, সবগুলো তো এরকমই হলো। এই কারণে হলো না, কাম এইখানে ক্যানের পরিবর্তে বসছে, যার কারণে হাউ ক্যান আই ডু দিস। এইখানে ক্যান দিয়ে অনেক সময় সামর্থ্য বোঝানো হয়, তাহলে ক্যান দিয়ে যদি বলি তাহলে সেটা সামর্থ্যও বোঝাতে পারে, হাউ ক্যান আই ডু দিস, আমি এটা কীভাবে করতে পারি। এরকম আরেকটা মানে পাল্টা প্রশ্ন বা একটা সামর্থ্যের ব্যাপার আসতে পারে। সেজন্য আমরা যদি কাম দিয়ে বলি তাহলে এক্সপ্রেশনটা অনেক বেশি সুন্দর হয়। এবারে চলুন এর বাইরে, এগুলো তো আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করলাম। এবার চলুন আমরা রিয়েলিস্টিক এক্সাম্পল যে কোনো জায়গা থেকে করার চেষ্টা করি, কিভাবে করে করব। ধরা যাক আমরা কাউকে বলছি তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি যাচ্ছ কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং অথবা ইউ আন্ট গোয়িং। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না, আন্ট ইউ গোয়িং। এবারে আমি বললাম তুমি কোথায় যাচ্ছ, ওই 3 নাম্বারের সামনে ওয়্যারটা জাস্ট বসিয়ে দেব, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। সে হয়তো বলল আমি কলেজে যাচ্ছি, তাহলে কি বলবে, আই এম গোয়িং টু কলেজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই এম গোয়িং টু কলেজ। আপনি যদি বলেন এই বিকেলবেলা তুমি কেন কলেজে যাচ্ছ, তাহলে আপনি বলতে পারেন মানে ওই কলেজে যাচ্ছ কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইউ আর গোয়িং টু কলেজ, তুমি কলেজে যাচ্ছ না, ইউ আর নট গোয়িং টু কলেজ। তুমি কি কলেজে যাচ্ছ, আর ইউ গোয়িং টু কলেজ, তুমি কি কলেজে যাচ্ছ না, আন্ট ইউ গোয়িং টু কলেজ। তাহলে আমার প্রশ্ন ছিল এই বিকেলবেলা তুমি কেন কলেজে যাচ্ছ, তাহলে আপনি বলতে পারেন ওয়াই, কেন, ওয়াই, তারপরে ওই 3 নাম্বারের আগে যেমন হতো ওয়াই আর ইউ গোয়িং টু কলেজ ইন দিস আফটারনুন, অথবা অ্যাট দিস মোমেন্ট, এই সময়ে কেন যাচ্ছ। একদম হুবহু বাংলা থেকে ইংরেজি হতে হয় তা কিন্তু না, কারণ অনেক সময় বাংলার এক্সপ্রেশনগুলো আমরা হুবহু ইংলিশে করতে পারি না, করলে সেগুলো অদ্ভুত লাগবে, সব কিছু মেলানো যাবে না। এই হচ্ছে মোটামুটি বেসিক কিছু জিনিস আমি আলোচনা করার চেষ্টা করলাম। এরপরেও কোয়েশ্চেন নিয়ে কিন্তু আরও অনেক আলোচনা থাকবে, কারণ হলো
আমরা যেভাবে করে কোয়েশ্চেনগুলো এখানে করছি বা আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলে যে ইংলিশ বের হয় সেটা কিন্তু অনেক সময় সুন্দর ইংরেজি হয় না, মানে সফট ইংলিশ হয় না, এটা অনেক সময় হার্ড ইংলিশ হয়ে যায়। আর ইংলিশে আপনি যদি মানে মার্জিত ভাষায় কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে ইনডিরেক্ট বা সফট ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। সেটা কিভাবে করে? আপনি ধরেন তাকে বলতে পারেন যে তুমি এখন কেন কলেজে যাচ্ছ, খুব ডিরেক্ট অ্যাপ্রোচ হয়, মনে হয় যেন আপনার একটা অথরিটি আছে তাকে জিজ্ঞেস করার। হ্যাঁ, ধরা যাক আপনি আপনার ছোটো বোনকে জিজ্ঞেস করছেন যে তুমি এই সময় কেন কলেজে যাচ্ছ, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি যদি আপনার সিনিয়র কাউকে জিজ্ঞেস করেন, তাহলে যদি আপনি এভাবে করে বলেন যে আপনি এখন কেন কলেজে যাচ্ছেন, তাহলে কিন্তু এটা খুবই অড শোনাবে। তখন আপনি কিভাবে করে করবেন? তখন আপনাকে ঘুরিয়ে বলতে হবে। ধরেন আপনি এভাবে বলতে পারেন যে ক্যান আই নো ওয়াই ইউ আর গোয়িং টু কলেজ, যে আমি কি জানতে পারি আপনি কেন কলেজে যাচ্ছেন? আপনি আরও বেশি ভদ্রতা প্রকাশ করার জন্য আপনি উড দিয়ে বলতে পারেন, অথবা মেই দিয়ে বলতে, এখানে উড যায় না অবশ্যই, এখানে মেই দিয়ে বলতে পারেন মে আই নো ওয়াই ইউ আর গোয়িং টু কলেজ, আমি কি জানতে পারি কেন আপনি কলেজে যাচ্ছেন। অর্থাৎ আমরা ডিরেক্ট অ্যাপ্রোচে না যেয়ে ভাষাটাকে সফট করলাম। বিশেষ করে আমাদের যে ফর্মাল যে সিচুয়েশনগুলো, বিশেষ করে অফিসের বস বা ক্লায়েন্ট, তাদের সাথে আমাদের ফর্মাল ভাষা ব্যবহার করতে হয়। আশা করি সেগুলো নিয়েও আমি অন্য একটি ভিডিওতে কথা বলবো। যাই হোক, এই ভিডিওর লেংথ অনেক অনেক বড় হয়ে গেছে, এত বড় করার আসলে আমার কোনো ইচ্ছে ছিল না, তথাপিও টপিকটা আসলে বড় ছিল। এখান থেকে যদি আপনারা মোটামুটি কিছু ধরতে পারেন তাহলে ভালো। আমার মনে হয় যে আরও স্লো গেলে, আরও ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলা গেলে আরও ভালো হতো। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো কমেন্টে লেখেন, আমি পরবর্তী ভিডিওতে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। চ্যানেলটাকে যদি লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে দেন, ডিসুম। আর সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলের জন্য শুভেচ্ছা, ভালো থাকুন।